এই 4 বছর আগেকারই কথা। আমি, আমার স্বামী অনিল আর আমাদের 4 বছরের ছেলে শান্তনু একটা গ্রামে বিয়েবাড়িতে গিয়েছিলাম। অনিলের বন্ধুর বিয়ে ছিল। জানুয়ারি মাস ছিল, তাই খুব ঠান্ডা পড়েছিল, তার উপরে রাত্রেবেলা। কিন্তু বিয়েবাড়িতে উপস্থিত লোকজনেরা ঠান্ডাটা টের পাচ্ছিল না। হলের বাইরে একটা বড় ডিজে ছিল আর সবাই ডান্স করছিল। সত্যি বলতে ঠান্ডার জন্য আমাদের অবস্থা খারাপ ছিল, কারণ আমরা এত ঠান্ডায় অভ্যস্ত নই। ওই হলটা গ্রামের থেকে অনেক দূরে ছিল, বড় খোলা জায়গা আর আশেপাশে জনবসতিও কম ছিল। রাতের অন্ধকারে ওই জায়গাটা খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল। আমরা হলের ভিতরে অতিথিদের জন্য রাখা একটা মোটা সোফার উপরে বসেছিলাম। সেখানে আমাদের মতনই অনিলের আরও বন্ধুরা ছিল। একজন বন্ধু ছিল বিনোদ, আর ওর ওয়াইফ আমাদের সঙ্গে ছিল। বলার দরকার নেই, সত্যি বলতে পুরনো বন্ধুরা এক জায়গায় হলে পরিবেশটাই বদলে যায়। আমরা সবাই খুব কথা বলছিলাম, আর আমাদের ছেলে শান্তনু আমাদের থেকে একটু দূরেই খেলছিল। বিনোদ তখন গ্রামের পুরনো একটা ভয়ঙ্কর ঘটনা শোনাচ্ছিল। এই গল্পটা প্রায় 60 বছরের পুরনো। আমার মায়ের বাপের বাড়ি এই জায়গা থেকে কিছুটা দূরে ছিল। শোনা যায় যে একজন ডাইনি নাকি বাচ্চাদের ওপর জাদু করে তাদের আত্মাদের বশে করে নিত। সবাই তাকে মন্দিরা ডাইনি বলেই ডাকত, কিন্তু বাস্তবে কেউ তাকে কোনোদিন দেখেনি। সে এমন ছিল যা শুধু বাচ্চারাই দেখতে পেত, আর এমন কিছু করত যাতে বাচ্চারা অসুস্থ হয়ে যায়, আর তারপরে তারা মারা যেত। একবার আমার মা আর আমার ছোট মামা বাড়ির বাইরে উঠোনে খেলছিল। তখন তারা দুজন খুব ছোট ছিল, প্রায় তাদের বয়স ছিল 3 থেকে 4 বছর। তখন এক গরিব বৃদ্ধা সেখানে ভিক্ষে চাইতে আসে। আমার দিদা তাকে ভিক্ষা দেওয়ার জন্য ভিতরে কিছু আনতে যায়। এর মধ্যেই সেই বৃদ্ধা আমার মামাকে তার কাছে ডাকে আর তার কানে কিছু একটা বলে। তখন আমার দিদা বাঁশে রুটি নিয়ে আসে, আর সেই বৃদ্ধা বাঁশে রুটি নিয়ে চলে যায়। সন্ধে হওয়ার ঠিক আগে আমার ছোট মামা ঘুমোতে চলে যায়। ধুম জ্বরের সঙ্গে তার হাঁচিও উঠতে থাকে। অনেক দিন হয়ে যায়, কিন্তু কিছুতেই মামার জ্বর কমছিল না। দিনের পর দিন এইভাবে কেটে যাচ্ছিল, আর মামার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল। কত ডাক্তার, অনেক বৈদ্যকেও দেখানো হয়, কিন্তু অবস্থার কোনো উন্নতি হয় না। বাড়িতে অসুস্থ ছেলেকে দেখে দিদা পুরোপুরি ভেঙে পড়েছিল। উনি বুঝতেই পারছিলেন না যে উনি কি করবেন। মামার ওপর কোনো ওষুধ কাজই করছিল না, আর এদিকে দিদা মামার জন্য রোজ কাঁদত। এইসব কিছু হওয়ার পর উনি এক তান্ত্রিকের শরণাপন্ন হন। যখন তান্ত্রিক বাড়িতে আসে, তখন সে মামার মাথায় হাত রাখে আর বলে, ওই বাচ্চাটার আত্মার ওপর ভর করেছে, ওর মৃত্যু নিশ্চিত। তান্ত্রিকের কথা শুনে দিদা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। তখন দাদু তাকে বলেন, আরে কিছু করো বাবা, আমার গলার হারকে আমি কিছুতে ওই ডাইনির হাতে দেব না। কিছুভাবে বাঁচাও বাবা, আমার বাচ্চাকে বাঁচাও। তান্ত্রিক বলেন, এটা কোনো সাধারণ ডাইনি নয়, এটা মন্দিরা ডাইন। বাবা কিছু তো উপায় আছে, যা করতে হবে আমরা করব বাবা। যদি মনে করেন আমার জীবন নিয়ে নিন বাবা, আমাদের বাচ্চাকে ঠিক করে দিন বাবা। আমি ওর মৃত্যু ঠেকাতে পারবো না, কিন্তু আমরা ওকে ফিরিয়ে আনার একটা চেষ্টা করতে পারি। শেষ চেষ্টা। মৃত্যুর দিন রাত্রে ও ছোট বাচ্চার কবর থেকে বাইরে বেরোয়, আর তার মধ্যে প্রাণ দিয়ে তাকে জ্যান্ত করে। তারপর সেই প্রাণও সঙ্গে নিয়ে যায়। তান্ত্রিক যেমনটা বলেছিলেন তেমনভাবেই আমার মামা কয়েক ঘন্টা পর মারা যায়। ওনার পার্থিব শরীরকে নিয়ম অনুযায়ী কবরস্থানে কবর দেওয়া হয়। আমার দাদু, তান্ত্রিক আর গ্রামের কয়েকজন কবরস্থানে বসেছিল। চারদিকটা একেবারে নিস্তব্ধ ছিল।
যখনই ভোর 3টে বেজে যায়, একটা ছায়াকে সবাই উড়ে আসতে দেখে। ছায়াটা ক্রমশ এগিয়েছে, বাচ্চাটার কাছে এসে দাঁড়ায়। হাতের নখগুলো দিয়ে এসে মাটি খুঁড়তে থাকে। জোরে জোরে হাওয়া বইতে শুরু করে। দেখতে দেখতে সে কয়েক ফুট গর্ত হাত দিয়ে খুঁড়ে ফেলে। তারপর মামার শরীরকে বাইরে বের করে। তারপর এক হাত দিয়ে কাঁচের একটা শিশি বের করে আর ঢাকনাটা খুলে দেয়। শিশির মধ্যে থেকে সাদা ধোঁয়া বেরোতে থাকে। তারপরেই মামা হঠাৎ চোখ খুলে আর নিজের 2 পায়ে দাঁড়িয়ে ওঠে। এটা দেখার পর গ্রামের লোকেরা সবাই তার দিকে দৌড়ে আসে, কিন্তু তাদের আসতে দেখে ডাইনি সেখান থেকে উধাও হয়ে যায়। সেই ডাইনি তাদের হাত থেকে পালিয়ে গেলেও তাদের কাছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে মামাকে তারা আবার জীবিত ফিরে পেয়ে যায়। শোনা যায় ডাইনিকে তারপর থেকে আর কোনোদিন দেখাই যায়নি। এই পুরো গল্পটা শোনার পর আমরা সবাই ভয় পেয়ে গেলাম। বিয়েবাড়িতে যারা এসেছিল তারা অনেকেই চলে গিয়েছিল। আমিও একজন মা হওয়ার দরুন আর এক মায়ের কষ্টটা বুঝতে পারছিলাম। আমি খুব ভাবুক হয়ে গেলাম। হঠাৎই আমার শান্তনুর দিকে চোখ পড়ল। ও ওখানেই খেলছিল, কিন্তু হঠাৎই ও খেলা বন্ধ করে দিল আর সামনের দেওয়ালের দিকে তাকিয়েছিল। আমরা সেটাই দেখছিলাম। ও তখনও ওই দেওয়ালের দিকেই তাকিয়েছিল। যখনই আমি ওকে ডাকতে গেলাম, ও আমার কাছে দৌড়ে এলো আর দেওয়ালের দিকে হাত দেখিয়ে বলল, মা, ওখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে, ওকে খুব বাজে দেখতে। মা, ওকে বলো এখান থেকে যেন চলে যায়, ও খুব বাজে। আমরা কিছু বুঝতে পারছিলাম না। আমরা যখন দেখলাম ওখানে কেউ ছিল না। একজন মহিলা ছিল যে ওই বিয়েবাড়িতে এসেছিল। উনি অনেক মেকআপ করে ওখানে বসেছিলেন। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কি ওই আন্টিটাকে দেখে ভয় পাচ্ছ? কিন্তু ও বলল না। আমরা ওকে অনেক বোঝানোর চেষ্টা করছিলাম যে ওখানে কেউ নেই, কিন্তু তারপর অনিলের বন্ধু আমাকে বলল, বৌদি, ওই দেওয়ালটার দিকে দেখো আর ওকে ওকে ওই দিকে চলে যেতে বলো। আমি কিছু না ভেবেই ঠিক সেটাই করলাম যেটা বিনোদ আমাকে বলল। সেই সময় আমার ছেলে শান্তনু আমাকে এসে জাপটে ধরল। পেছন ঘুরে তাকিয়ে দেখে বলল, মা, ও চলে গেছে। ও আবার আগের মতন খেলা শুরু করলো। আমি এর আগে কখনোই শান্তনুকে এত ভয় পেতে দেখিনি। সেদিনকের ওই ঘটনা দেখে আমরা সবাই অবাক হয়েছিলাম। আচ্ছা, ওই ঘটনাটা কি বিনোদের বলা মন্দিরা ডাইনির ঘটনার সঙ্গে জড়িত, নাকি শান্তনুর কোনো ভ্রম ছিল? কাল অবধি আমি এইসব ভূত, প্রেত, ডাইনিতে একেবারেই বিশ্বাস করতাম না, কিন্তু সেদিনের ওই ঘটে যাওয়া ঘটনাটা আজ মনে পড়লেও আমার ভয় লাগে। 4 জন বন্ধু অন্ধকার রাতে পুকুরের এক ধারে বসেছিল। পুকুরের জলের মধ্যে পূর্ণিমা রাতের চাঁদকে দেখলে মনে হয় খুব জ্বলজ্বল করছে। মাঝে মধ্যে কালো মেঘ সেই পূর্ণিমার চাঁদকে ঢেকে ফেলছিল। বন্ধুরা মিলে খুব হাসি ঠাট্টা করছিল। তাদের অনেক খাবার জিনিস সেখানে ছিল আর মদও রাখা ছিল, আর সব বন্ধুরা মিলে জমিয়ে খাওয়া দাওয়া করছিল। ভাই, কিছু ভূতের গল্প বল না। রাকেশ তখন গল্প বলতে শুরু করে। রাত তখন ঠিক 1টা। অন্ধকার রাতের সেই সময়, ঠিক সেই সময় হঠাৎ করে আবহাওয়া বদলে গিয়ে বৃষ্টি হওয়া শুরু হচ্ছিল। সেই সময় নির্জন রাস্তা দিয়ে একটা অটো যাচ্ছিল। অটো ড্রাইভার মনের আনন্দে সিটি বাজাচ্ছিল। হঠাৎ করে সে দেখে রাস্তার ধারে একজন দাঁড়িয়ে আছে। অটোটা কাছে নিয়ে গিয়ে অটো ড্রাইভার জিজ্ঞেস করে, কোথায় যাবেন? সামনেই নামবো। আর সেই মহিলা অটোতে উঠে বসেন। অটোটা আবার সেই নির্জন রাস্তা ধরে চলতে শুরু করে। অটোতে বসে থাকা মহিলার আঁচল বাইরে হাওয়াতে উড়ছিল। ম্যাডাম, আপনি কোথাও চাকরি করেন নাকি? না তো, কেন? না মানে এত রাতে এখানে দাঁড়িয়েছিলেন, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। না, আপনার কোথায় যাবেন? সামনেই রাস্তার মোড়ে
হলুদ প্রাসাদটা আছে না, আমি ওখানেই থাকি। কেন মজা করছেন ম্যাডাম? বলুন না কোথায় যাবেন। আমি মজা করছি না, আমি সত্যিই ওখানে থাকি, একা। কিন্তু ওই বাংলোটার ব্যাপারে তো আমি সব অদ্ভুত অদ্ভুত ঘটনা শুনেছি। অদ্ভুত কথা? যেরকম? না মানে ওই বাংলোতে নাকি একটা বুড়ি আত্মা থাকে যে মানুষকে একবারে এই মেরে তো ফেলে। আমার প্রাসাদ এসে গেছে। অটোটা আস্তে করে সেই বাংলোর গেটের সামনে এসে দাঁড়ায়। অটো ড্রাইভার আস্তে করে মুখটা বাড়িয়ে বাংলোর দিকে দেখতে থাকে। বাংলোটাকে দেখে খুবই ভয়ানক বলে মনে হচ্ছিল, যেন কোনো ভয়ঙ্কর নির্জন জায়গা। অটো থেকে নেমে মহিলা তার পার্সটা খুঁজতে থাকে। দাদা 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। এটা বলে সেই মহিলা গেট খুলে বাংলোর ভিতরে চলে যায়। অটো ড্রাইভারের কাছে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে ভয়ে ভয়ে সেই বাংলোর দিকে তাকাচ্ছিল বারবার। ম্যাডাম ওই বাংলোর ভিতরে যেতেই পরপর লাইট জ্বলে ওঠে, আর কয়েক সেকেন্ড পরে দোতলার লাইটও জ্বলে ওঠে। ওই মহিলা জানালার পর্দা সরিয়ে দেয় আর অটো ড্রাইভারকে বলেন, দাদা 500 টাকা খুচরো হবে তো? তার কথা শুনে অটো ড্রাইভার বলে, হ্যাঁ ম্যাডাম, আছে আছে, 500 টাকার খুচরো আছে। এটা বলে অটো ড্রাইভার তার পকেট থেকে খুচরো টাকা বের করে গুনতে থাকে। ঠিক তখনই ওই মহিলার হাত তার সামনে চলে আসে, যাতে 500 টাকা ছিল। হাতটা পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল। অটোওয়ালা ওই মহিলার দিকে তাকায়, আর তার জিভ যেন শুকিয়ে আসছিল, কারণ মহিলা তখনও জানালায় দাঁড়িয়েই ছিল। তার লম্বা হাত জানালা দিয়ে অটো ড্রাইভারের সামনে চলে আসে। ওই মহিলা লাল চোখ দিয়ে ড্রাইভারকে বারবার দেখছিল। তার ভয়ঙ্কর সেই চেহারা দেখে অটো ড্রাইভার অটোটা স্টার্ট দিয়ে পিছনে না তাকিয়েই সেখান থেকে পালিয়ে যায়। আরে বাবা, ওই অটো ড্রাইভারের পরে কি হলো রে? কি আর হওয়ার ছিল, ওই রকম ভয়ঙ্কর দৃশ্য দেখে 8 দিন পর্যন্ত সে জ্বরে বিছানায় শুয়েছিল। এইসব কথা ছোট থেকে শুনছি, আরে নতুন কিছু বল। কিন্তু এটাও একটু ভয়ঙ্কর ব্যাপার ছিল কিন্তু। রিজু তখন বলে, আরে নতুন কিছু ভয়ের বল। এই অন্ধকার রাত্রিরে ভয়ের গল্প শুনতে বেশ ভালো লাগছে। ঠিক আছে তো শোনো। একটা মেয়ে রোজ সকালে উঠে গ্রামের একমাত্র কুয়ো থেকে জল ভরতে যেত। সূর্য উঠলে ভিড় হয়ে যাওয়ার কারণে সে সূর্য ওঠার আগেই কুয়োতে জল ভরার জন্য যেত। একদিন সে কুয়োতে জল ভরার জন্য সেখানে পৌঁছয়। তখনও অনেকটাই অন্ধকার ছিল। কুয়োটা গ্রাম থেকে কিছুটা দূরে হওয়ার কারণে একটা মাটির রাস্তা দিয়ে যেতে হতো। মেয়েটা কুয়োর কাছে গিয়ে পৌঁছয় আর বালতিটা কুয়োর মধ্যে ফেলে দেয়। কুয়ো থেকে 1 বালতি জল তুলে সেটা দিয়ে সে বাসনগুলো ধুতে থাকে। রাতের নিস্তব্ধতায় তার চুড়ির শব্দগুলো পরিষ্কার শোনা যাচ্ছিল। পূর্ণিমার চাঁদ আস্তে আস্তে পশ্চিম দিকে চলে যাচ্ছিল। আকাশটাও আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসায় অল্প অল্প আলো ফুটে উঠছিল। ওই মেয়েটা বাসন মাজার সময় তার একটা চুড়ি ভেঙে যায় আর হাতের মধ্যে গেঁথে যায়। হাত থেকে যে রক্ত বেরোচ্ছিল সেটা মেয়েটা খেয়ালই করেনি। সে বালতিটাকে আবার কুয়োর মধ্যে ফেলে, তারপর আস্তে আস্তে বালতিটাকে ওপরের দিকে টেনে তোলে। ঠিক তখনই সেই অন্ধকার কুয়ো থেকে সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, খুবই সুস্বাদু। ওই কথাটা শোনার পরে সে যেন ওই কুয়োর দিকে আকৃষ্ট হয়ে পড়ে। সে সেখানে চুপচাপ করে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারছিল না কথাটা কোন দিক থেকে আসছে, কিন্তু সেই কথার শব্দগুলো সে পরিষ্কার শুনতে পাচ্ছিল। ঠিক তখনই আবার সেই কথাগুলো সে শুনতে পায়, খুবই সুস্বাদু। সে চারদিকে দেখার পরে আবার বালতিটাকে আস্তে আস্তে ওপরের দিকে টেনে তুলতে থাকে। বালতিটা ওপরে চলে আসে
সে বালতিটা ওপরে তোলে, কিন্তু বালতির ভিতরে জলটা খুবই নোংরা ছিল। সে আস্তে করে বালতির জলের মধ্যে হাত ঢোকায়। ভয়ের চোটে মেয়েটা চিৎকার করে ওঠে। সে ওই বালতিটাকে আবার কুয়োর মধ্যে ছুঁড়ে ফেলে দেয়, আর দৌড়তে গিয়ে বালতির দড়ি তার পায়ের মধ্যে জড়িয়ে যায়, আর সে তখন মাটিতে পড়ে যায়। মেয়েটা খুবই ভয় পেয়ে গিয়েছিল। ভয়ের চোটে সে পায়ের মধ্যে জড়িয়ে যাওয়া দড়িগুলো খোলার চেষ্টা করছিল। ঠিক তখনই ওই কুয়ো থেকে আবার সে কারোর কথা শুনতে পায়। হঠাৎ করে যেন মেয়েটার মনে হচ্ছিল কেউ যেন ওই কুয়োটা বেয়ে আস্তে আস্তে ওপরে উঠে আসছে। মাটিতে পড়ে থাকা মেয়েটা সেই দিকে তাকিয়েই দড়িটা খোলার চেষ্টা করছিল, কিন্তু মনে হচ্ছিল দড়িটা যেন তার পা দুটোকে চেপে ধরে আছে। ওই মেয়েটা খুব ভয় পেয়ে গিয়েছিল। সে যেন নিজেরই হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। সে ভয়ে দরদর করে ঘামছিল। চোখের সামনে সে যেন নিজের মৃত্যুকে দেখতে পাচ্ছিল। সে আস্তে আস্তে ঘষে ঘষে সেখান থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিল, আর তার ঠিক পরেই সব কিছু শান্ত হয়ে যায়। না কারো কোনো গলার স্বর, না কোনো শব্দ, যেন চারদিকে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা ছেয়ে গেছে। মেয়েটা ভয়ে ভয়ে কুয়োর দিকে তাকিয়ে থাকে, আর সেই জায়গাতে অন্য আর কেউ ছিল না। সে একাই ওখানে ছিল। সে বারবার জড়িয়ে থাকা দড়িটা খোলার চেষ্টা করে যাচ্ছিল, আর তারপর হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনতে পায়। আস্তে করে সে কুয়োর দিকে আবার তাকায়, আর চমকে ওঠে। কুয়োর ভিতর থেকে একটা ভয়ঙ্কর চেহারা তার দিকে তাকিয়েছিল। সেই দৃশ্য দেখে সে আর চিৎকারও করতে পারে না। কিছু বুঝে ওঠার আগেই পায়ের মধ্যে জড়িয়ে থাকা দড়িটা তাকে হঠাৎ করে কুয়োর দিকে টেনে নেয়, আর ওই মেয়েটা গভীর কুয়োর মধ্যে পড়ে যায়। আরে বাবা, এটা তো বেশ ভয়ঙ্কর ভয়ের ঘটনা ছিল। আজ ওই মেয়েটার লাস্টে কি হলো? কি আর হবে, 3 দিন পরে মেয়েটার মৃতদেহ ভেসে ওঠে ওই কুয়োর মধ্যে। ওরে ভাই, আরো কিছু ভয়ের গল্প বল না ভাই, বেশ মজা লাগছে। আরে পাগল, অনেক রাত হয়ে গেছে, এবার এখান থেকে যাওয়া উচিত। তা না হলে আমরাও কিন্তু গল্প হয়ে যাব। এমনিতেও এই জায়গাটা কিন্তু ভালো নয়, আর এই জায়গাটা সম্পর্কেও কিন্তু অনেক গল্প রয়েছে। হ্যাঁ জানি জানি, এই পুকুরের মধ্যে একটা আত্মা আছে। যেই পুকুরে চান করতে আসে তাকেই ওই ভূতটা টেনে নেয়। আরে এসব বাজে কথা বন্ধ করো। আমি জানি এসব কথা, আমি এই পুকুরে অনেকবার চান করেছি। কোথায় আমি তো এসব পাইনি। এটা বলার পরে সে হঠাৎ করে দাঁড়িয়ে ওঠে, আর পুকুরের দিকে তাকিয়ে হঠাৎ করে চিৎকার করে উঠে বলে, এই পুকুরে কে ভূত আছে ভাই? উঠে এসো। দেখেছিস, এই পুকুরে কোনো ভূত ফুত নেই। আরে শুধু ভুলভাল বকছিস ভাই। এটা বলে সে পিছন দিকে তাকায়, আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। হাসপাতালের বিছানায় সে অজ্ঞান অবস্থায় শুয়েছিল। তার ঠিক পাশেই তার বাবা মা বসেছিল। ঠিক তখনই তার জ্ঞান ফেরে। ডাক্তার জিজ্ঞেস করেন, কেমন আছেন এখন? ঠিক আছে ডাক্তারবাবু। কি হয়েছিল সেদিন? 4 জন তো খুব ভালো বন্ধু ছিল। মাসে একবার আনন্দ ফুর্তি করার জন্য ওরা ওই পুকুরের পাড়ে গিয়ে বসত। 2 মাস আগে ওরা ওই পুকুরের পাড়ে গিয়েছিল। আমাদের রাকেশ ওখানে একটু দেরি করেই গিয়েছিল সেদিন, কিন্তু ওখানে পৌঁছানোর পর দেখে পুকুরের পাড়ে বন্ধুদের সমস্ত খাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে সবাইকেই ফোন করে, কিন্তু কাউকেই ফোনে পাচ্ছিল না। তারপরও কি করবে ভেবে না পেয়ে বাড়িতে ফিরে আসে। আর ওর বন্ধুরা? সবার মৃতদেহ 2 দিন পর পুকুরে ভাসতে দেখা যায়। পুলিশ বলে যে একজনকে বাঁচাতে গিয়ে বাকিরাও ডুবে যায়। সবাই এটা বলছে যে পুকুরের ভিতরে থাকা ওই পিশাচ সবাইকে মেরে ফেলেছে। আমার ছেলে মাসে একবার নিজে রান্না করে
পুকুরের পাড়ে বসে বন্ধুদের সঙ্গে খাবে বলে যায়। ও এটা মনে করে যে ওরা আজও বেঁচে আছে।